ভাবি বাড়িতে ছিলেন না। তার 2 বছরের ছেলে জিদ ধরে বসল, ও দুধ খাবে, কোনো অবস্থাতেই শান্ত হচ্ছিল না। শেষমেশ আমি ওকে বুকের সাথে চেপে ধরে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। এমন সময় দাদা ঘরে ঢুকলেন। আমার গায়ে কোনো চাদর ছিল না। দাদা আমাকে সেই অবস্থায় দেখে তার চোখের দৃষ্টি বদলে গেল। তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। এরপর 2.5 ঘন্টা ধরে আমার চিৎকার বেরোতে থাকল। হ্যালো বন্ধুরা, আজকের গল্পে সবাইকে স্বাগতম। আমার নাম আরতি। দীপ্তি আমার ভাবি, কিন্তু বোনের মতোই সখী। দাদা ভাবি শহরে থাকেন, আমি গ্রামে বাবা মায়ের সাথে। ভাবি আমাকে তার ছেলের জন্মদিনে 3 দিন আগে ডাকলেন। তাদের বিয়ের 5 বছর পূর্তি আর ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে জাঁকজমক করে পার্টির আয়োজন ছিল। জন্মদিনের দিন সাজগোজ শেষে ভাবির বাড়ি পৌঁছাতেই দাদা আমাকে জড়িয়ে ধরলেন। ভাবির খোঁজ নিতে তিনি বললেন, রোহন কান্নাকাটি করছে বলে দীপ্তি তাকে দুধ খাওয়াতে ভেতরে গেছেন। পার্টি শুরু হতে তখন 1 ঘন্টা বাকি। বহুদিন পর দাদাকে দেখে ভালোই লাগছিল। পার্টি শেষে ঘরে ফেরার আগে ভাবি আমাকে আটকালেন। বললেন, সকালে মেহমানরা চলে গেলেই আমরা দুজনে বেড়াতে যাব। একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে আমি থাকার সিদ্ধান্ত নিলাম। পরদিন সত্যিই মেহমানরা চলে গেল। ভাবির সাথে আড্ডা, হাসি খুশি সময় কাটল। আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হল। 3 দিন কেটে গেছে এভাবে। এদিকে রোহন ভাবিকে অস্থির করে রেখেছে। দাদা ভাবির নিজেদের জন্য সময়ই মিলছিল না। আমি পরামর্শ দিলাম, রোহন তো 2 বছরের হয়েছে, মায়ের প্রতি এতটা নির্ভরশীল ন। একদিন আমার কাছে রেখে আপনারা বেরিয়ে আসুন। প্রথমে আপত্তি করলেও শেষমেশ আমার হাতে সন্তান সঁপে দিলেন তার। সেদিন রোহনকে নিয়ে রান্নাবান্না, খেলাধুলা সবই করলাম। সন্ধ্যা 9টায় ভাবি ফিরে অবাক। রোহন এত শান্ত হয়ে আমার সাথে খেলছে। রাতে শোবার সময় রোহন জিদ ধরল, আমাকেই পাশে শুতে হবে। ভাবি আমার ঘরে গেলেন, আমি ভাবির বিছানায় শুলাম। হঠাৎ রাত 1টায় ঘুমের ঘোরে টের পেলাম কেউ আমার গায়ে হাত বুলাচ্ছে। ভাবলাম রোহনই হবে, কিন্তু স্পর্শটা যেন উকি দিয়ে দেখি দাদা। তিনি তড়িঘড়ি ক্ষমা চেয়ে চলে গেলেন। পরের রাতেও একই ঘটনা। এবার তার হাত আমার সংবেদনশীল স্থানে। ভয়ে কাঁপতে কাঁপতে লাফিয়ে উঠলাম। ভাবি গভীর ঘুমে, কিছু টের পেলেন না। দাদা পিছু নিলেন, আমি জড়সড়। তিনি বললেন, আরতি, অন্ধকারে দীপ্তি ভেবে ভুল করেছি। মুখ ফুটে কিছু বলার আগেই মাফ চেয়ে নিলেন। কিছুদিন পর আবারও বাড়ি ফেরার কথা তুলতেই ভাবি কাতর অনুরোধ করলেন, আরও কিছুদিন থাকো না। 1 মাসের কুকিং কোর্সে ভর্তি হতে চাই। রোহন এখন তোমার সাথে মানিয়ে নিয়েছে, নিশ্চিন্তে কোর্সটা শেষ করতে পারব। গত 3-4 মাস ধরে এই কোর্সের জন্য ব্যাকুল ছিলাম, কিন্তু রোহনকে কারো হাতে ছাড়তে পারিনি। মাত্র কয়েক দিনের ব্যাপার। দুপুরে আমার 2 ঘন্টার ক্লাস থাকবে। ভাবি অনুনয় করতে লাগলেন। এমন সময় দাদা বলে উঠলেন, আরতি, তুমি তো দীপ্তিকে বন্ধু বলো, তাহলে নিজের ভাবির জন্য আর কয়েকদিন থাকতে পারো না? তাদের জোরাজুরি বাড়তে থাকায় শেষ পর্যন্ত রইলাম। রাজি হতেই দাদা অফিসে চলে গেলেন। দরজা বন্ধ হতেই ভাবি জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানালেন, তোমার সাহায্য পেলে কোর্সটা শেষ করতে পার। মাত্র কদিনের কোর্স এটা। একদিন রান্না শিখে গেলে নিজের ব্যবসা গর্ব। ভাবির উচ্ছ্বাস দেখে আমিও খুশি। একদিন দুপুরে ভাবি ক্লাসে গেছেন, রোহন আমার কোলে। হঠাৎ তার কান্না শুনে রান্নাঘরে দুধ গরম করতে গেলাম। চুলায় সতসতে দুধের পাত্র চাপাতেই পেছন থেকে কে যেন জড়িয়ে ধর। গলা কামড়ে দিতেই চিৎকার করে ফিরে দেখি দাদা। আরতি, ভেবেছি দীপ্তি তুমি। একই রকম পোশাক তো। তিনি ক্ষমা চেয়ে নিলেন। কিছুক্ষণ পর আইস প্যাক নিয়ে এলেন আমার ফোলা গলা। আমার ভুলের শাস্তি আমাকেই নিতে হবে, বলতে বলতে তার আঙুলগুলো অস্বস্তিকরভাবে ঘষতে লাগ। আমি সরে দাঁড়াতেই বললাম, দাদা, আপনি তো অফিস গিয়েছিলেন, এত তাড়াতাড়ি ফিরলেন কি করে? আজ কাজ কম ছিল, বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় চায়ের টেবিলে দাদার প্রস্তাব, রাতের খাবারে বাইরে যাই। ভাবি আপত্তি করতেই তিনি বললেন, দীপ্তি না গেলে আরতিকে নিয়ে যাব। এতদিন ঘরবন্দি ছিল, বাইরে ঘুরে আসুক। ভাবি রাজি হলেন। শীঘ্রই দাদা আমার ঘরে এনে দিলেন 1 পিস ড্রেস। দীপ্তি তোমার জন্য পাঠিয়েছে। পোশাকটা দেখেই সন্দেহ হল, এ তো দাদার পছন্দের স্টাইল। প্রস্তুত হয়ে বেরোলাম। ভাবি মন্তব্য করলেন, বাহ, দাদার সাথে ডিনারে যেতে এত উৎসাহ। রেস্তোরাঁয় ঢুকতেই দাদা কোমর জড়ালেন। টেবিলে বারবার হাঁটু স্পর্শ করার চেষ্টা। আমি সরে যেতেই কাছে ঘেঁষতেন। তাড়াতাড়ি খেয়ে ফিরলাম। রাতে ভাবিকে বললাম, আজ দাদার সাথে আপনাদের রুমেই শোবেন, আমার জন্য দূরত্ব যেন না বাড়ে। দাদা রুক্ষ স্বরে বললেন, সাথে শোয়ার কোনো দরকার নেই, বলে অন্য ঘরে চলে গেলেন। দাদার আচরণ ও কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি তার স্ত্রীর প্রতি আর আগের মতো আকর্ষণ বোধ করছেন না। দাদা চলে যাওয়ার পর আমি ভাবির ঘরে গেলাম। তার মুখে একটা বিষণ্ণ ভাব।
আমি জিজ্ঞেস করলাম, ভাবি, তোমার আর দাদার মধ্যে সব ঠিক আছে তো? দাদা তোমাকে আগের মতোই ভালোবাসেন না? ভাবি হাসতে হাসতে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে। ডেলিভারির পর থেকে আমার স্বাস্থ্য একটু ভেঙে গেছে, ওজনও বেড়েছে। তাই তোমার দাদা একটু দূরত্ব বজায় রাখছেন। কিন্তু আমি খুব শিগগিরই আবার ফিট হয়ে যাব তার জন্য। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন শাদী করলে না কেন? তোমার তো 25 বছর বয়স হয়ে গেছে, এখন শাদী করে ফেলা উচিত। আমি বললাম, আমার মঙ্গল দোষ আছে। বাবা মা বলেছেন মঙ্গল দোষ আছে এমন ছেলের সঙ্গেই শাদী করতে হবে। 25 বছর বয়স হলেও এখনো আমার জন্য উপযুক্ত জীবনসঙ্গী মেলেনি, তাই এখনো সিঙ্গেল আছি। ভাবি সতর্ক করে বললেন, তোমার মতো সুন্দরী মেয়েকে দেখলে যে কোনো পুরুষের খারাপ নজর পড়তে পারে, সাবধানে থাকবে। গল্প করতে করতে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভাবি ক্লাসে গেলেন। রোহন আমার সাথে খেলছিল। খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়ল, আমিও তার পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রোহন কাঁদতে শুরু করল। ভাবিকে ফোন করলাম, কিন্তু তিনি ক্লাসে থাকায় ফোন ধরলেন না। রোহন আমাকে মা ভেবে ভুল করছিল। তাকে চুপ করাতে আমি দুধের বোতল দিলাম, কিন্তু সে দুধ খেতে রাজি হল না। শেষে তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিলাম। আমার বুকে জড়িয়ে ধরে তাকে মায়ের মতোই স্নেহ দিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি দাদা আমার সামনে দাঁড়িয়ে। কখন এসেছেন, কতক্ষণ ধরে দেখছেন, কিছুই বুঝলাম না। রোহনকে শান্ত করতে গিয়ে আমার কাপড় ঠিক করতে ভুলে গিয়েছিলাম। দাদার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। আমি তড়িঘড়ি কাপড় ঠিক করলাম, কিন্তু দাদা আমার হাত ধরে টানতে লাগলেন বিছানার দিকে। আমি ভয় পেয়ে গেলাম। দাদা বললেন, আরতি, তুমি আমাকে আর কত অপেক্ষা করাবে? আমি তো ইতিমধ্যে অনেকবার ইশারা করেছি। তুমি এতদিন আমার সামনে ছিলে, কিন্তু তোমার সাথে ঠিক মতো সময় কাটাতে পারিনি। কাল তোমাকে সেই অবস্থায় দেখে আমার চোখ জ্বলে উঠেছিল। আজ দীপ্তি পুরো দিন বাইরে, আমাদের হাতে পুরো দিন আছে। আমি দাদার কথা মেনে নিলাম, কিন্তু একটা প্রশ্ন করলাম, আপনি তো শাদী করেছেন, এভাবে আমার কাছে এলে ভাবির সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে না? দাদা বললেন, আরতি, তুমি বেশি ভাবছ। দীপ্তি শুধু আমার স্ত্রী, কিন্তু আমি তাকে আর ভালোবাসি না। আমি তাকে কুকিং ক্লাসে পাঠাচ্ছি, কারণ আমার চাকরি চলে গেছে। সে কিছু টাকা কামিয়ে আমাকে সাহায্য করবে, নইলে তার থেকে আমার কোনো সুখ নেই। তুমি যদি রাজি হও, আমরা শাদী করতে পারি। রোহন তো তোমাকে মা মনে করেই ফেলেছে। দাদা মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি পুলকিত হয়ে তার বাহুতে ঢেলে পড়লাম। দাদা আমার দোপাট্টা সরিয়ে দিলেন, বুকে হাত বুলাতে লাগলেন। এমন সময় দরজা খুলে ভাবি ঘরে ঢুকলেন। তিনি আমাকে দাদার বাহুতে দেখে হতবাক হয়ে গেলেন। আমি তড়িঘড়ি দাদাকে ধাক্কা দিয়ে দূরে সরালাম। ভাবির দিকে এগিয়ে গেলাম। দাদা বললেন, দীপ্তি, আরতিকে বাড়ি পাঠিয়ে দা। আমি ফাইল নিতে এসে দেখি সে আমাকে জড়িয়ে ধরল। ভাবি রেগে গিয়ে দাদাকে জোরে এক চোর মারলেন। বললেন, নীচ লোক। আমি সব শুনেছি। আরতি যখন পানি নিয়ে ঘরে ঢুকেছিল, তখন থেকেই ফোনে সব শুনছিলাম। কাল রাতে আরতি তোমার আসল চেহারা আমাকে জানিয়েছিল। তুমি তার সাথে জোর করার চেষ্টা করেছ। আমি এখন বুঝতে পেরেছি তুমি কেন তাকে এখানে রাখতে চেয়েছিলে। তুমি অফিসেও কোনো মহিলা কর্মীর সাথে অসদাচরণ করেছিলে বলেই চাকরি হারিয়ে। এখন বুঝতে পারছি তুমি কেন প্রতি মাসে চাকরি বদলাতে। গত 5 বছর ধরে তুমি আমাকে বোকা বানিয়ে এসেছ। আমি ঘর সংসার সামলাচ্ছিলাম, আর তুমি বাইরে মেয়েদের পেছনে টাকা উড়াচ্ছিলে। আরতি আমাকে সেই সব মেসেজ দেখিয়েছে যা তুমি তাকে পাঠিয়েছিলে। আমি ভাবির সামনে দাদার আসল চেহারা তুলে ধরতে চেয়েছিলাম, এবং এখন তা সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। দাদা আমাকে বারবার খারাপ সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ভাবিকে ঝুঁকিতে ফেলতে পারিনি। গত কয়েকদিন ধরে ভাবির মনে আমার ও দাদার প্রতি সন্দেহ জেগেছিল, তাই তিনি আমাকে খোঁচা দিচ্ছিলেন। শেষ পর্যন্ত গত রাতে আমি তাকে সব সত্যি বলে দিয়েছি, কিভাবে তার স্বামী আমার পেছনে লেগেছিল। এরপর ভাবি তার স্বামী থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি মনে করলামও আমার কারণেই তার জীবন ভেঙে গেছে, আর এটা আমি তাকে বলেও ফেললাম। তখন ভাবি আমাকে বললেন, আরতি, তুমি আমার জীবন ভাঙনি, বরং আমাকে সাহস দিয়েছ। আজ তুমি না থাকলে আমি কখনোই আমার স্বামীর আসল চেহারা জানতে পারতাম না। আমি তো তার জন্য সব করছিলাম, আর তিনি বাইরে মেয়েদের পেছনে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি কখনোই তার স্ত্রীর দিকে ঠিকমতো তাকাননি, আর না আমার পরিশ্রমের মূল্য দিয়েছেন। আরতি, তুমি সময়মতো আমার চোখ খুলে দিয়েছ। তোমার কারণেই আমি আমার রান্নার স্বপ্ন পূরণ করতে পার। এখন আমি খুব শিগগিরই আমার ছোট্ট ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাচ্চার দেখভাল করব। আমার জীবনে হুমকি দেওয়া মানুষের কোনো দরকার নেই। ভাবি আমাকে ধন্যবাদ জানালেন এবং বললেন, নকল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তুমি আমাকে অনেক সাহায্য করেছ।
এখন ভাবি শুধু একজন মা, আর নানা রকমের কেক বানিয়ে এবং অর্ডার নিয়ে ভালো টাকা কামাচ্ছেন। তিনি নিজের এবং তার ছেলের ভালোভাবে দেখভাল করছেন। ভাবি আজ একজন স্বাধীন নারী হিসেবে বেঁচে আছেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শিমুল ভাই বলছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু কে? হ্যাঁ, আমি তো শিমুল বলছিলাম। শিমুল ভাই, আমি যে কথাটা আপনাকে বলবো বলবো করে বলছি না, যেহেতু আপনি আমার হাজবেন্ডকে অনেকদিন ঘোরাচ্ছেন, তো এই জন্য আমি নিজে ফোন করলাম। বিষয়টা হলো, আপনার কাছ থেকে যে আমি জায়গাটা কিনছিলাম, তো এই জায়গাটা তো রেজিস্ট্রি করে আমাকে আপনি দিবেন, তাই না? তো অনেকদিনই তো হয়ে গেল, টাকাও তো পরিশোধ করে দেওয়া হয়ে গেছে। তাহলে এভাবে ঘোরাচ্ছেন কেন বারবার ভাই? জায়গাটা একটু রেস্টি করে দেন। তাহলে আমারটা আমি বুঝে পেলাম, আপনাকে তো বুঝে দেওয়াই হয়েছে। এখানে কি আপনার কি আর কোনো প্রবলেম আছে নাকি? একটু বলেন তো ভাই, সমস্যাটা কি? দেখুন ম্যাডাম, আসলে জায়গাটা আমি গত বছর আপনাদের কাছে বিক্রি করছিলাম, কিন্তু সেই সময়ে হয়তো আপনারা একটু লেট করে ফেলছিলেন রেজিস্ট্রি করে নেওয়ার জন্য। আজ আপনারা এত তাড়াহুড়া করছেন কেন? হুম এই জায়গাটা এখন আপনারা যে দামে কিনছেন তার চেয়ে দ্বিগুণ দামে এখন আমার জায়গাটার দাম হচ্ছে। এখন আপনারা রেজিস্ট্রি করে নিলে আরো আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে, আর তা না হলে পরে আমি অন্য পার্টিকে জায়গা বিক্রি করে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেবো, বুঝলেন? তাছাড়া আমি দিতে পারবো না, কারণ আমি আপনাকে যে সময় জায়গাটা দিয়েছিলাম সেই সময় আপনারা যথাসাধ্য রেজিস্ট্রি করে নেননি। তো অনেক লেট যখন করেই ফেলছেন, টাকা আপনি যতই আমাকে পরিশোধ করে দেন, বোঝেনই তো জায়গা জমির ব্যাপার। এখন আমি অন্য পার্টিকে জায়গাটা একটু দিতে যাচ্ছি, বা তাদের কাছ থেকে একটু বেশি টাকা নেব এবং আপনার টাকাটা আপনাকে ফিরিয়ে দেব। আপনাকে আমি রেজিস্ট্রি করে দিতে পারবো না। আর যদি আপনি রেজিস্ট্রি করে নিতেই চান তাহলে আপনার ওই টাকায় হবে না, আবার আমাকে নতুন করে 2 লক্ষ টাকা দেন, তাহলে আপনাকে আমি আমার জায়গাটা রেজিস্ট্রি করে দেবো, বুঝলেন? আপনার হাজবেন্ডকে আপনি এই কথাটা বলে বলে দিন, তাকে এই জন্য আমি বারবার ঘোরাচ্ছিলাম। হা হা রে শিমুল ভাই, আসলে এটা কি আপনার নীতির কথা হলো? আপনার আদর্শের কথা হলো এটা? এইরকম নিয়ম নীতিতে কি জায়গা বেচা কিনা হয় বলেন? আমি আপনাকে টাকা পরিশোধ করে দিয়েছি, এখন জায়গা জমি কেনা বেচায় একটু একটু দেরি হতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে হয়তো রেজিস্ট্রি করে নিতে আমার একটু দেরি হয়েছে। এখন যদি আপনি এই জায়গাটা অন্য কোথাও বিক্রি করতে চান, তাহলে এখানে তো দুর্নীতি হয়ে গেল, আপনার কথা ঠিক থাকলো না। তো আপনি যখন এটা লোভ করছেন, আসলে এটা আপনি ঠিক করছেন না, মোটেও ঠিক করছেন না, বুঝছেন? দেখুন ম্যাডাম, আপনি যত কথাই বলেন না কেন, কাজ হবে না। টাকা আমাকে 2 লক্ষ দিতেই হবে, তা না হলে আমি আপনাকে জায়গাটা রেজিস্ট্রি করে দিতে পারবো না, বুঝছেন? এটাই আমার শেষ কথা। এখন আপনি ভেবেচিন্তে যা হয় করুন, এটা আমার কোনো দেখার বিষয় না। দেখুন শিমুল ভাই, মনটা একটু শীতল করেন, একটু নম্রতা, একটু ভদ্রতা, দুটোই একটু আমার সঙ্গে একটু আচরণটা একসঙ্গে করেন। মানে আপনি এভাবে উত্তেজিত হচ্ছেন কেন? আর এভাবেই বা আমাকে চেট করছেন কেন? আসলে আমরা যদি আইনের মাধ্যমে আপনার কাছ থেকে নিতে যাই, অনেক পেশা একুশি অনেক ভেজাল হবে। তার চেয়ে দুজনে যদি একটু কম্প্রোমাইজ করে আসি, তাহলে কি হয় না ভাই? আপনি একটু সুদৃষ্টি রাখেন। আর তাছাড়া আপনার সঙ্গে আমাদের তো একেবারেই খারাপ সম্পর্ক ছিল না, গুড সম্পর্ক ছিল বিধায় আপনার জায়গাটা আমরা কিনতে পেরেছি। তো এখন আপনি একটু সিদ্ধান্ত নিন যে জায়গাটা আসলে আমাকে রেজিস্ট্রি করে দেবেন। তো এই শর্ত সাপেক্ষে আসলে আপনার কতটুকু চাওয়া পাওয়া আছে, মানে একটু সেক্রিফাইস করেন, আমি এটাই বলছি আর কি। কারণ দেখেন ভাই, আমার হাজবেন্ড জাহিদ সাহেব, সেও একটা জব করে, আমিও একটা জব করি। এখন দুজন মিলে অনেক কষ্টে এই সংসার মেনটেন করে এই ফ্ল্যাট বাড়িতে বাসা বাড়ি থেকে মানে ভাড়া দিতে হয়। বুঝিনি তো আজকাল জিনিসপত্রের কত দাম। তার মধ্য থেকে একটু সঞ্চয় করে অল্প একটুখানি আপনার কাছ থেকে জায়গা কিনছিলাম। এখন যদি আপনি এভাবে আচরণ করেন ভাই, আমাদের উপর একটু প্রেশার ক্রিয়েট করেন, তাহলে তার পেরে ওঠে না ভাই। একটু সুদৃষ্টি রাখেন, একটু মনটা নরম করেন, তাহলেই হবে ভাই। আর তাছাড়া
দেখেন ভাই, টাকা পয়সা পৃথিবীতে মানুষের সবসময় একরকম থাকে না, আজ আছে তো কাল নেই। কিন্তু এই যে নীতি, আপনার এই নীতি আদর্শ, এটাকে একটু ঠিকঠাক রেখে একটু চলার চেষ্টা করেন ভাই। আমরা ভেজাল পাকাইতে চাচ্ছি না, বা কাউকে যে এর মধ্যে নিয়ে আসতে যাচ্ছি না তৃতীয় পক্ষকে। শুধু আপনি আর আমি এটা মিট করলেই হবে। বলুন আমাকে কি করতে হবে এর জন্য? দেখুন ম্যাডাম, আমি আসলে এই বিষয়ে আপনার সঙ্গে আর কি বলবো। আমি তো আপনাকে সাফ সাফ কথা বলেই দিয়েছি যে রেজিস্ট্রি করে নিতে হলে আপনাকে টাকা দিতে হবে, ব্যাস। এখন আপনি টাকা যদি দিতে না পারেন, তাহলে তো আমি অন্যকে এই জায়গা জমিটা বিক্রি করে অন্যের কাছে দিতে বাধ্য হব। আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেব। তা না হলে তো হবে না। স্যাক্রিফাইসের কথা এখানে আসবে কেন? আমি স্যাক্রিফাইস কি করব? আপনাকে স্যাক্রিফাইস করে আমার কি লাভ হবে, কি বলেন? আমার তো এখান থেকে আরেকটু কিছু পাওয়ার চেষ্টা আমি করছি, যেহেতু আপনি লেট করছিলেন এই জন্য আর কি। আমার কি লাভ হবে বলুন? শিমুল ভাই, আমি বলছিলাম যে মানে টাকা পয়সা বাদে কি অন্য কোনো মাধ্যম দিয়ে আপনার সঙ্গে মিট করতে পারি না আমি? তার মানে কি? ঠিক আমি ক্লিয়ার বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলুন তো। ও মাই গড! শিমুল ভাই, আপনি বুঝতে পারেননি আমার কথা? মানে দুনিয়াতে কি টাকা পয়সাই সব? হুম? টাকা পয়সা ছাড়া কি আর কোনো মাধ্যম দিয়ে কোনো কিছু পরিশোধ করা যায় না, মিটাই নেওয়া যায় না? বলেন। হুম? আপনি বোঝেন না কেন? মানে আপনাকে না হলে আপনি 2 লক্ষ টাকা চাইছেন, সেখানে না হয় আমি দিলে 1 লক্ষ টাকা আপনাকে দেব। কিন্তু তার চেয়েও যদি বেশি কিছু দামি সম্পদ আপনাকে দিই গিফট করি, তাহলে কি মিট হয় না ভাই? হুম? মানে এরকম কোনো একটা কিছু আর কি, মানে বুঝে নেন। একটু বুঝলেই আর কি হয়, না বুঝলে তো আপনাকে আমি বুঝাইতে পারবো না, বুঝছেন? হুম হুম। দেখুন ম্যাডাম, আপনি যেটা বলছেন এরকম হলে তো হতো, কিন্তু আচ্ছা, কিন্তু এটা কি করে সম্ভব? আপনার দ্বারা কি এটা সম্ভব হবে? মানে টাকা পয়সা আমার কম নাই, কিন্তু আপনার কথাই থাকলো, কিন্তু কিভাবে সেটা সম্ভব? আর আপনিই বা কিভাবে সাহস করে আমাকে এমন বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না। মানে আপনি আমাকে কোনো আহ, পেরার জালে ফাঁসাইতে চাচ্ছেন না তো? মানে কোনো বিপদে পড়বো না তো আমি? একটু বুঝিয়ে বলুন, মানে আমার আবার ভয়ও লাগে। তা না হলে কিন্তু আমি কঠোরতাই অবলম্বন করব, বুঝছেন ম্যাডাম? আমাকে একটু বুঝিয়ে বলুন তো বিষয়টা কি। আপনার মতো লোকদের এইভাবেই সাইজ ত্যাগ করতে হবে, তা না হলে হবে না, বুঝছেন? এই হ্যালো! হ্যাঁ বলেন ম্যাডাম। এই আপনি গুনগুন করে কি যেন একটা বলছিলেন মনে হচ্ছে। না, তেমন কিছু না। ওই আর কি, মানে অন্য কথা। এসব বাদ দেন। বলছিলাম যে শিমুল ভাই, আপনি আসলে কি বলবো, মানে আপনি যেভাবে চান আমি সেভাবেই রাজি। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? তবু আমার ওই টাকা দিয়ে আর নতুন করে দেওয়ার সামর্থ্য আমার নাই। কারণ আপনি তো বুঝতেই পারছেন যে আমি কত কঠোরতার মধ্যে জীবনযাপন করছি। এই ফ্ল্যাট বাড়িতে ভাড়া থেকে এই যে নিজে সংসার চালাতে হয়, মাসে মাসে ভাড়ার টাকা দিতে হয়। আর আমার জীবনে একটা উদ্দেশ্য ছিল ভাই, অল্প একটু জায়গা কিনে সেইখানে একটু মাথা গোঁজার ঠাঁই করব। সেখানে একটু ছোট্ট কুঠি, যতটুকু সম্ভব আমার সাধ্যের মধ্যে একটা ছোট্ট বাড়ি করব, এবং সেখানে একটু বসবাস করব। এটা একটু বড় শখ আহ্লাদ ছিল ভাই, বুঝছেন? কিন্তু আপনি এই যে ভেড়াল পাকাচ্ছেন, তো এই জন্য আমার অনেক কিছু দামি সম্পদের বিনিময়ে হলেও আমার ওই জায়গাটা আপনার কাছ থেকে রেস্টি করে নেব আমি। ইটি আর কি, আপনি বোঝেন না কেন ভাই? আহ তো ম্যাডাম, আপনার ওই দামি সম্পদটা কি এমন যেটা আপনি আমাকে গিফট করতে চাইছেন? আর টাকা দিবেন না, অথচ আপনার ওই সম্পদটুকু আমাকে দিবেন, সেটা কি একটু বুঝিয়ে বলুন না। মানে তাহলে আমি ক্লিয়ার হতাম, এখনো আপনি মুখের মধ্যে রেখেই কথা বলছেন। একটু বুঝিয়ে বলুন তো। ও বাবা! হুম, ভাজা মাছটা উল্টাই খাইতে পারেন না আপনি শিমুল ভাই। আপনি এখনো অনেক বোকা আছেন দেখছি। মনের মধ্যে শুধু লোভ আর লোভ। কিন্তু অনেক কিছু আপনি এখনো বোঝেন না। আমি যে আপনাকে কি দিতে চাইছি এইটাই এ পর্যন্ত বুঝতে পারলেন না একটা ছেলে মানুষ হয়ে। হুম, এই না আপনার ছেলে? হুম হুম। আরে ভাই, আমি একটা মেয়ে মানুষ হয়ে আপনাকে কি এমন দিতে পারি আপনি বোঝেন না? আর আমার বা কি এমন আছে যে সেটা আপনাকে ওইটা বাদে দিব?
আমার মূল্যবান সম্পদ যেটা আছে সেটাই আপনাকে দেব। আপনি বোঝেন না কেন? হুম, একটু বোঝার চেষ্টা করুন। সেটা আপনি আপাতত একটা বারের জন্য যেভাবে নেবেন আমি সেভাবেই আপনাকে দিব। আর এই জন্য আপনাকে আমি অফারটা করছি। যদি এর মাধ্যম দিয়ে আমার ওই নতুন করে টাকা দিতে না হয়, তাহলে বাস ঝামেলা চুকে গেল। আমি এটাই আর কি বলছিলাম আপনাকে। ও বুঝতে পারছি এবার। তো এতক্ষণে তো আমি ক্লিয়ার হচ্ছিলাম না, কারণ আপনাকে নিয়ে এরকম জল্পনা কল্পনা আমার মনের মধ্যে ছিলই না। এখন যেহেতু আপনি নিজে নিজেই আমাকে ক্লিয়ার বুঝিয়ে দিলেন, হ্যাঁ আমি বুঝতে পারছি। তবে ম্যাডাম শুনুন, আসলে সেটা কি করে সম্ভব? মানে বোঝেনি তো, আমরা তো টাকা পয়সাওয়ালা লোক। এখন এই শহরে সবাই আমাদের সম্মান করে। আর আপনার সঙ্গে যেটা আসলে আমি করতে চাইছি বা আপনি আমাকে গিফট করবেন, তো সেটা আসলে কিভাবে সম্ভব? মানে এইটা যদি হয়, হ্যাঁ আমিও রাজি। জান, আপনার আর টাকা পয়সা লাগবে না। কিন্তু আপনাকে তো দেখছি আমি, আপনি তো ম্যাডাম ভারী সুন্দরী। হুম, আমার অবশ্যই পছন্দ। কিন্তু আমি ভাবতেও পারিনি যে নতুন করে টাকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে এটা পাবো। এটা তো আমার ভাবতেই অবাক লাগছে, বুঝছেন? ভালোই হবে। তা ঠিক আছে, কবে কখন এটা হবে আর সেটা কি করেই বা সম্ভব, এটা আমাকে একটু বিশ্লেষণ করে বলুন। তাহলে আমি ঠিক সেই মোতাবেক আপনার কাছ থেকে টাকার বদলে ওইটা নেব। বলুন তো ম্যাডাম। শিউন ভাই, আমি আপনাকে বলি, আপনি মনোযোগ সহকারে আমার কথাটা একটু শুনুন। মানে ব্যাপারটা হলো, আমার হাজবেন্ড এই তো 3 তারিখে উনি ওনার যেখানে জব করে ঠিক সেখানে চলে যাবে। উনি বাসায় ছুটিতে আসছিল, এখন ওনার ছুটি শেষ হয়ে গেছে, চলে যাবে। তারপরে আমার বাসাটা ফাঁকা। আর এই ফাঁকে 2 দিন বাদে আমি আপনাকে ফোন করব। আপনি আমার বাসায় চলে আসবেন। আসলে তারপরে আপনাকে আদর আপ্যায়ন করতে যা যা লাগে সব করব। বুঝতে পারছেন ব্যাপারটা, নাকি আরো ক্লিয়ার করে বলবো আমি? হুম। জি ম্যাডাম, আমি এখন ক্লিয়ার হলাম যে কিভাবে আসলে আপনি আপনার মূল্যবান সম্পদ আমাকে গিফট করবেন। হ্যাঁ, এভাবে হলে হয়। তবে আপনার বাড়ির কি আর কোনো সদস্য নাই যারা আসলে বুঝতে পারবে বিষয়টা? মানে আমি চাইছি উপর আল্লাহর, আপনি আর আমি ছাড়া যেন কেউ বিষয়টা না জানে। এমনকি আপনার হাজবেন্ডও বুঝবে না যে কি দিয়ে কি হয়ে গেল। এবং আমি আপনার সঙ্গে একবার এটা, আপনি যদি আমাকে সুন্দরভাবে আপ্যায়ন করেন না, তাহলে পরের দিন এসে আপনাকে জায়গা জমিটা রেজিস্ট্রি করে আমি দিব। হুম, আপনার হাজবেন্ড বুঝতেই পারবে না কি দিয়ে কি হলো, কিন্তু আমি এটা গোপন রাখবো। ঠিক আছে, আপনি আমাকে ফোন করলেই হবে, আর আমি তো বুঝতেই পারছি। এই তো শিমুল ভাই, আপনি এইবার লাইনে আসছেন। হ্যাঁ, কিন্তু আমার ওই একই কথা শিমুল ভাই, জানেন? মানে আমরা দুজনে এই টাকার বিপরীতে এইভাবে যে মিট করছি, এইটাই যেন কখনো কেউ বুঝতে না পারে। বুঝতে পারছেন? আর আমার হাজবেন্ড, সে তো কখনো বুঝবেই না যে আমি গোপনে আসলে টাকার পরিবর্তে কি দিয়ে কি করলাম। আর আপনিও তাকে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না, এটা তো প্রশ্নই ওঠে না। আমি আপনার সঙ্গে আমার এটা যথাসাধ্য গিফট করব। তার মধ্য দিয়ে আপনি কিন্তু পরবর্তী সময়ে আমাকে ওইটা রেজিস্ট্রি করে দিতে হবে। আর এইটা যদি আপনার ঠিকঠাক কথা না রাখেন, তাহলে কিন্তু বুঝে নিত আমি সমাজের মানুষকে সবকিছু জানিয়ে দেবো উল্টাপাল্টা ভাবে। এরকম কোনো কাজ করবেন না, কিন্তু দুর্নীতি করবেন না। কারণ আপনাদের মতো মানুষকে আসলে আমাদের বিশ্বাস করতে একটু ভয় হয়। কারণ ওই যে একবার টাকা নিলেন, জমি আমাকে দিয়েই দিছেন, এই কথা বললেন, পরে 1 বছর হয়তো দেরি হয়ে গেছে, আর এখন বলছেন যে আপনি অন্য জায়গায় জমিটা আবার বিক্রি করুন বেশি দামে, আমাদের কাছে আবার 2 লক্ষ টাকা দাবি করে বসলেন। তো আপনাদের নীতি তো ঠিক নাই। এই জন্য আপনাকে বলছি যে এমন কোনো আমার এই মূল্যবান সম্পদ যেটা আমি আমার হাজবেন্ডে, আমার স্বামীকে ছাড়া আমি কাউকে দিই না, সেটা আপনাকে দিতে চাইছি। আসলে টাকা পয়সার হববন্টনের কারণে এইটা দিব। আর এর বিনিময়ে যদি আপনি আমার সাথে দুর্নীতি করেন, তাহলে ভাই দুনিয়াতে আমার বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। বুঝতে পারছেন? এই ধরনের কোনো ভুল কাজ করবেন না। তারপরে যদি আপনি আমার মন জুগায় চলেন না, আমি দিনের পর দিন আপনাকে খুশি করব।
গোপনে সেটা একসময় হয়তো মানে আরো সম্পর্কটা গাঢ় হবে। বুঝলেন ব্যাপারটা? খুশি মনে যা হয় খুশি মনে দুজনে করব, এটা কেউ বুঝবে না ভাই। শুধু আপনার নীতি ঠিক রাখবেন, বাস হয়ে গেল। ওকে ম্যাডাম, তাহলে আপনি আমাকে কবে ফোন করছেন? আমি ঠিক আসলে ফোন করব আপনাকে 3 তারিখে। আর 3 তারিখে ঠিক সন্ধ্যার পরে রাত 8টা যখন বাজবে তখনই আপনাকে আমি ফোন করলে আপনি একটু আমার বাসায় চলে আসবেন এবং আসার জন্য একটা সোর্স হাতে রাখবেন, কোনো ফাইল অথবা কোনো কাগজপাতি এ ধরনের কিছু হাতে রাখবেন। যদি আশেপাশের মানুষ কোনো কিছু মিন করে আমাকে জিজ্ঞেস করে তাহলে বলবো ওনার কাছ থেকে আমি জায়গা জমি কিনছি এবং সেটা দলিলপত্র হয়তো নিয়ে আসছেন, এটা আর কি বুঝাই দেব। মানে এরকম একটা ইস্যু নিয়ে আসবেন, বুঝতে পারছেন? তারপরে আমার বাসার মধ্যে এমন কেউ থাকে না যে যেটার প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে, বুঝতে পারছেন? আর আমার বাসাতে তো শুধু একটা কাজের মেয়ে কাজ করে দুবেলা রান্না করে দিয়েই চলে যায়, তো ওইটা ম্যাটার করে না। এই তো হলো কথা। এই নিয়ে কোনো টেনশন আপনি করেন না, বুঝছেন? ঠিক আমি আপনাকে 3 তারিখে সন্ধ্যা অথবা রাত্রে 8টার পরে আমি আপনাকে ফোন করলে আপনি চলে আসবেন, এটাই লাস্ট কথা, বুঝছেন? তো ঠিক আছে, অনেক কথাই তো হলো, এখন একটু রাখি নাকি? আচ্ছা, কথা তো শেষ হয়েই গেল। আর আমি আসলে এভাবে চাইছিলাম না, যেভাবে আসলে আপনি আমাকে নিয়ে গেলেন অন্য অন্য পন্থায়। তা ঠিক আছে, এভাবেই হবে। টাকা পয়সা তো আর আমার কম নাই, সমস্যা নাই। আর আপনার ফোনের অপেক্ষায় থাকলাম। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে শিমুল ভাই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন ভাইয়া, অবশ্যই আমি আপনাকে ফোন করব। আল্লাহ হাফেজ। রে হ্যালো, জানো কি অবস্থা, কেমন আছো, ভালো আছো তুমি? হ্যাঁ স্যার, আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো অনেক ভালোই আছি। তবে কি অবস্থা তোমার? তোমাকে না সঙ্গে করে আমি একটু এক জায়গায় যেতে চেয়েছিলাম, ব্যাপারটা কি তোমার মনে আছে? হ্যাঁ স্যার, মনে থাকবে না কোনো? কিন্তু আমার সঙ্গে যে শিউলিকে নিয়ে যেতে চেয়েছিলেন, ওকেও কি নেবেন না আমি একলাই যাব আপনার সঙ্গে? মানে আমাকে একটু খুলে বলেন স্যার, আমার ভয় লাগছে। না না, এই শোনো, আমি অন্য কাউকে নেব না, জাস্ট শুধু তোমাকেই নিয়ে যাব। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তুমি একলাই যেতে পারো। কি তোমার কি কোনো আপত্তি আছে, বলো আমাকে। ও ঠিক আছে স্যার, সে না হয় বুঝলাম, কিন্তু কোথায় যাব আপনার সঙ্গে একা একা? আমি একটা মেয়ে মানুষ, আর তাছাড়া আপনি আমার অফিসের কলিগ, মানে ব্যাপারটা কেমন না? আপনার সঙ্গে যাব এটা আসলে আমার কোনো সমস্যা না, কিন্তু কোথায় যাব একটু বলেন তো স্যার। মানে আপনার মনের মতলবটা কি? একটু খুলে বলেন, আমার মনের থেকে একটু ভয় দূর হোক। বলেন না স্যার। আরে, তুমি কি আজকে নতুন নাকি তুমি ভয় পাচ্ছ? এর আগেও তো তোমাকে নিয়ে ঘুরলাম, কত কিছু করলাম। তো এত ভয় পাচ্ছ কেন? আমি কি বদলে গেছি নাকি? না স্যার, আমি তা বলতেছি না, আপনি ব্যাপারটা অন্যরকম ভাবে দেখছেন। মানে বলছিলাম যে কি আর বলবো স্যার। আহ কি বলবো, লজ্জা করে। আমি বলছিলাম স্যার, আমার ভয় করে আপনি যেভাবে করেন না, ওইভাবে করলে আমি আসলে পাই না, আমার খুব কষ্ট হয়। তাছাড়া আপনার যে শরীরের ওজন আমি সহ্য করতে পারি না। এই জন্য ভয় লাগে। আচ্ছা শোনো, তুমিও কি আমার চেয়ে কম? তুমিও তো উচ্চতায় মানে 5 ফিট 4 ইঞ্চি। তারপরে তোমার সারা শরীর কত সুন্দর, সুডল মাংসে ভরা ভরপুর, নাদোষ নুদোষ, কত সুন্দর দেখতে তোমাকে, মসৃণ, লাবণ্য। আর যথেষ্ট, তুমিও তো মানে অনেক যুবতী, একটা দারুণ হ্যান্ডসাম যুবতী। তুমি কি একদম হ্যাংলা পাতলা নাকি? অনেক সুন্দর তো, পারবা না কেন? আর আমি এত কি হয়ে গেছি? আমি তো মনে করছি আমি তোমার কাছে হার মেনে যাই, পারি না, মানে আমাকে দিয়ে তোমার অতটা হয় না। তারপরে তুমিই আমাকে ভয় পাচ্ছ? তারপরেও স্যার, হ্যাঁ, আপনি ঠাপনে যে একবার খাবে স্যার, সে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আপনি তো জানেন না আমার কি অবস্থাটা হয়, অত বড় জিনিসটা আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন স্যার।
তারপরেও ভালো লাগে, অনেক মজা পাই আমি, ভালোই লাগে, বেশ অনেক বড় জিনিসটা। তো আমি তো ওই সময় হয় না, অনেক সময় লাগে আমার। একটু বেশি সময় হলে আমার ভালো হয়, কিন্তু ভয় লাগে আসলে, অন্য অন্য মানুষের ভয় করি স্যার। যদি কোনো মানুষ আমাকে দেখে আমাদের ব্যাপারটা আসলে বুঝে ফেলে সম্পর্কটা, তাহলে সমস্যা হবে না স্যার? তারপরে আমি তো 3 মাস পর পর দেশের বাড়িতে একবার বা 2 দিনের জন্য হলেও বেড়াইতে যাই। যদি মানে কেউ জেনে যায়, আমার হাজবেন্ডের কাছে আমি ধরা পড়ে যাই স্যার। তাছাড়া এরকম মাঝে মাঝে করলে জায়গাটা বড় হয়ে যায় না স্যার? বলেন। আরে না, এসব কিচ্ছু হয় না, ভুলভাল ধারণা তোমাদের। আরে ভরা নদীতে যদি একটা পাথর ছুঁড়ে মারো না, তাহলে তো পাথরটা পানি ফাঁক হয়ে পাথরটা ডুবে যায়। তারপরে আবার কি পানি সমান হয়ে যায় না? তো এরকম তোমাদেরটাও, আমারটা যখন দেওয়া হয়, ব্যবহার করা হয়, তখন একটু হয় জায়গাটা, তারপরে ওইটা যখন ইউজ করা হয় না, আবার পূর্বের মতো ঠিক হয়ে যায়। বুঝলেন না ব্যাপারটা? কোনো অসুবিধা নেই। হুম, নিজে তো শুধু বলতেই পারে ওই কথা, ঠেলাটা বুঝি আমি। আমার মাসের কয়দিন যায়। হুম, আর শোনা, আমার জন্য পাগল হয়ে থাকে। এত পাগল হইতে বলছে কেন কে? তুমি এত পাগল হয়েছে কেন? আমার কি আছে? এত ভালো লাগে আমাকে? এতটাই ভালো লাগে আমাকে? বলো। হুম, একবারে সব ছেড়ে তোমার কাছে চলে আসি, আমি আর বাসায় যাবই না। নেবেন আমাকে? আরে এত গভীরে যাচ্ছ কেন? তোমারও হাজবেন্ড আছে, আমারও ঘরে বউ আছে, মাঝখান দিয়ে দুইজন যেহেতু অফিসের কলিগ, তুমি আমি, তো এভাবে কেন? না হয় আমার পোস্টটা তোমার চেয়ে একটু উপরে, সেক্ষেত্রে তুমি আমাকে সম্মান করো। কিন্তু দুজন মাঝে মধ্যে এরকম একটু হানিমুন করলাম, ঘুরলাম, বেড়ালাম, তোমাকে কিছু কেনাকাটা করে দিলাম, বা মাঝে মধ্যে তুমি আমাকে একটু খুশি করলা, কোথায় যে পার্সোনাল ভাবে একটু সময় দিলা, এই যে আগে যেভাবে করছি এখনো এভাবে একটু মাঝে মধ্যে যাবো, সময় দেবো, আড়ালে একটু, তোমারও হবে, আমারও মন ভরবে। এভাবেই যতদিন আমরা পাশাপাশি চাকরি করব করবো, সমস্যা কি? এতে কি তোমার কি কোনো আপত্তি আছে? আরে না জান, এভাবে বলছো কেন? আমার কোনো, স্যার আমি আপনাকে তুমি করে বলে ফেলছি মোহনের অজান্তে। আসলে আমি আপনাকে অনেক অনেক কাছের ভাবি তো, এই জন্য অনেক কাছের ভাবি, কিছু মাইন্ড করবেন না। না, আমি নিজ থেকে অনেক আবেগপূর্ণ হয়ে আপনাকে এভাবে কথা বলে ফেলি, তো ব্যাপার না। ঠিক আছে, শুক্রবারের দিন ঠিক বিকেল 4টায় আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, আমি জাস্ট 3টা ঘন্টা আপনাকে সময় দিব। এই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, আমাকে নিয়ে আপনি যা খুশি তা করবেন। কিন্তু শর্ত একটা, 3 ঘন্টার বেশি আমি আপনার সঙ্গে সময় দিতে পারবো না, পারবো না, পারবো না। কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে সাহেব? মনে থাকবে? এই তো হয়ে গেল। হ্যাঁ, মনে থাকবে না কেন? অবশ্যই খুশি হলাম আমি। তুমি যেহেতু আমার কথা রাখছো, তাহলে কিন্তু কথা ওইটাই, শুক্রবার দিন ঠিক বিকেল 4টায় আমি তোমাকে ফোন করে যেখানে ডাকবো তুমি আমার সঙ্গে চলে আসবা। দুইজন ঘুরবো ফিরবো, আর জাস্ট বেশি নাই, 1টা ঘন্টার সময় তো। নিরিবিলি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব, ওখানে যে দুজন একটু সময় পার্সোনাল কাটাবো। তবে আগের মতো অত ইয়ে করবো না। তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই দিব। ঠিক আছে, বুঝে নাও কথাটা। জি সাহেব, মনে থাকবে। তবে একটা কথা শোনেন, ওই সেই দিনের মতো অত কষ্ট দিলে আমি পারবো না, অত কষ্ট দেওয়া যাবে না। আর প্রোটেকশন নিয়ে আসবেন, ঠিক আছে? এত কিছু বলতে আমার শরম লাগে, আমাকে দিয়ে এত কিছু বলাবেন না। নিজের মতো নিজে প্রস্তুত নিয়ে আসবেন, আর সাবধানে আসবেন। আর আমাকে ওই ঠিক টাইমে ফোন দিবেন, হ্যাঁ? আমি একটু বাকি বাসায় কাজ আছে, সংসারিক কাজ, সেগুলো একটু সারবো। তা আমি কি ফোনটা রাখবো না আর কিছু বলবেন? আমার তো আসলে ভয় লাগতেছে, কি যে করবো না জানি না, আমি কিচ্ছু বুঝি না। হুম, আচ্ছা, এইসব কথা বলতে আপনার মুখে একটু বাদে না? লজ্জা লাগে না? এত পাগল হয় নাকি? হুম, ঠিক আছে, দেখবো না শুক্রবার দিন কত পারেন স্যার আপনি। আপনার একদিন কি আমার একদিন, হ্যাঁ দেখা যাবে। হাসেন আপনার শুক্রবারের দিন। আচ্ছা ঠিক আছে,
আর শোনো, আহ শুক্রবার দিন তোমাকে আমি কি কিনে দেবো? তো আসলে তুমি আমার কাছে কি যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটাও বলো। কোনো কিছু কি নেবে তুমি? কি কিনে দেবো? আরে না, তার যে কি বলেন না। সি সি, কি নেব আমি আপনার কাছ থেকে? আপনার কাছ থেকে আপনার ভালোবাসাটাই চাই, আর কিছু চাই না। যেভাবে আমাকে ভালোবাসবেন, বুকে নিয়ে আদর করবেন, এইটুকুই যথেষ্ট, বেশি কিছু লাগবে না স্যার। আর আমি আপনাকে যথেষ্ট আপনার চাওয়া অনুযায়ী খুশি করতে পারি, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আপনি খুশি থাকলে আমি খুশি। খুব বেশি হলে কোথাও যে একটু এমনি এক্সট্রা খাবার টাবার খাইলাম হোটেল রেস্তোরাঁয় যেয়ে, এই আর কি। তাছাড়া বেশি এমন কোনো আমার চাওয়া নেই যে আপনি মার্কেটে যাই আমাকে এইটা কিনে দিবেন ওটা কিনে দিবেন। তা করবেন কেন? আমি কি আপনার আসলে অন্য অনেক দূরের মানুষ না কাছের মানুষ বলেন? না না না, এভাবে বলছেন কেন? এভাবে বলছো কেন? তুমি আমার অনেক কাছের মানুষ, হ্যাঁ। এই জন্য তোমার কাছে মনটা খুলে আমি কথা বলি। ফোন করলে ফোনটা কাটতে ইচ্ছে করে না। তো আজকে তো অনেক কথাই হয়ে গেল। আর কথা বলবোই না কেন? আজ 3টা দিন তোমার সঙ্গে কথা বলি না। আর রাত্রেও ফোন দিই না। আসলে একটু সংসারে ব্যস্ত থাকি, এই জন্য আর কি। তো যাই হোক, শুক্রবার দিন ঠিক 4টায় আমি তোমাকে ফোন করলে চলে আসবা। আসলে আমি তোমাকে নিয়ে জাস্ট ওই তোমার চাওয়া অনুযায়ী 3 ঘন্টা সময় তোমার পিছনে ব্যয় করব। এর মধ্যে একটা জায়গায় যাব যেখানে দুজনে একটু খাওয়া দাওয়া করবো, নারে ঘুরবো ফিরবো, বাস এইটুকুই। তবে তুমি খুব একটু সেজে গুজে শাড়ি পরে সুন্দরভাবে মানে আমার সামনে আমাকে একটু প্রদর্শন করবা, আমাকে তৈরি করার জন্য। তোমাকে দেখলে যাতে আমি আরো মুগ্ধ হয়ে যাই, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার বড় চাওয়া। আরে ঠিক আছে সাহেব, তাই হবে। তাই হবে, ঠিক আছে। একটু সেজে গুজেই আসবো। আমি কি একেবারে অসুন্দরী নাকি? দেখতে তো আপনার চোখে মাশাল্লাহ অনেক সুন্দরী। তবে সাজতে হবে কেন? ঠিক আছে, আপনি যেগুলো বলছেন, অনেক সেজে গুজেই আসবো। শাড়ি পরে আসবো। ঠিক আছে তো স্যার, আর আমি রাখতে চাচ্ছি, মাইন্ড করেন না? ফোনটা কাটেন। বেশি কথা বললে আকর্ষণ নষ্ট হয়ে যাবে স্যার। শুক্রবার দিনকে আমার সাথে দেখা করার জন্য প্রস্তুত নেন, এবং সেই দিন মন খুলে সময় দেবে। 3 ঘন্টার মধ্যে আপনি যা খুশি তাই করবেন, যা খুশি তাই করবেন জনাব। তো এখন একটু রাখি, হ্যাঁ? ঠিক আছে, রাখতে যখন চাচ্ছ রেখে দাও। আল্লাহ হাফেজ, ভালো থেকো। বন্ধুরা, আমার ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের বাড়ির কাছে একজন নতুন আন্টি থাকতে এসেছিল। তার বিয়ে ভেঙে গেছিল, বেশি দিন হয়নি। আন্টি দেখতে ছিল খুব সুন্দরী। তার কালো চোখ, সরু কোমর আর প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে দিতে পারত। আন্টি প্রায়ই আমার দিকে তাকিয়ে থাকত। তাকে দেখে মনে হতো যেন তার মনে কোনো একটা চাহিদা আছে, যেটা তার একাকিত্বকে মিটিয়ে দিতে পারত। একদিনের কথা, আন্টির বাড়িতে বিদ্যুৎ চলে গিয়েছিল। তিনি আমাকে ডাকল। রাতের অন্ধকারে আমার হাত ধরে তার আলমারির ওপর রাখল। আর তারপর, আমার নাম আরিয়ান, আমার বয়স 22 বছর। আমি আমার মা বাবা আর ছোট বোন কীর্তির সঙ্গে থাকি। আমি বিএসসির 2য় বছরে পড়ি, আর আমার বোন কীর্তি ক্লাস 12-এ পড়ে। আমার বাবার নিজের ব্যবসা আছে, তাই তিনি প্রায়ই ব্যস্ত থাকেন আর কাজের জন্য বাইরে যান। আমার মা বেশিরভাগ সময় বাড়ি সামলান। একদিনের কথা, আমি পড়তে পড়তে বাড়ি ফিরছিলাম। তখন আমার চোখ পড়ল পাশের বাড়ির আন্টির ওপর। তিনি কিছুদিন আগে আমাদের পাড়ায় এসেছিল। আন্টি তার বাড়ির জিনিসপত্র গোছাচ্ছিল। সেদিন তিনি একটা সুন্দর স্বচ্ছ ড্রেস পরেছিল। আমি তাকে দেখতে থাকলাম। হঠাৎ তার চোখ আমার দিকে পড়ল। প্রথমবার আমাদের চোখাচোখি হল। আন্টির চোখে একটা আলাদা ঝিলিক ছিল, যেন কিছু বলতে চাইছিল। আমার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জাগল। মনে হলো আমার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছে। তখন মা ডাকল, আরিয়ান, বাবা, ভেতরে এসে খেয়ে নে। মায়ের মিষ্টি গলা আমার ভাবনা ভাঙল। আমি মৃদু হেসে পারুল আন্টির দিকে তাকালাম। তিনি তখনও তার কাজে ব্যস্ত ছিল। তারপর আমি বাড়ির ভেতরে ঢুকে গেলাম। কীর্তির সঙ্গে বসে খেতে লাগলাম। ডাইনিং টেবিলে বসে কীর্তির সঙ্গে গল্প শুরু করলাম। সে আমাকে তার পড়াশোনা আর কলেজের কথা বলছিল। আমি মন দিয়ে শুনছিলাম। বড় ভাই হিসেবে তার কথা শুনে তাকে পরামর্শ দেওয়া আমার ভালো লাগে। আমাদের গল্পে হাসি ঠাট্টাও মিশে যায়, তাতে বাড়ির মাহলটা খুশির হয়ে উঠত। খাওয়া শেষে কীর্তিকে বললাম,
চল একটু বসে পড়ি। আমরা দুজনে চটের ওপর বসে পড়তে লাগলাম। আমাদের চারপাশে বি ছড়িয়েছিল। তখন দরজায় টোকা পড়ল। মা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। সেখানে পারুল আন্টি দাঁড়িয়ে, মুখে মিষ্টি হাসি। তিনি মাকে হ্যালো বলে তার সাহায্যের জন্য ধন্যবাদ দিল। আন্টির হাতে একটা মিষ্টির বাক্স ছিল। তিনি মাকে দিয়ে বলল, আমি কিছু সুস্বাদু মিষ্টি আনিয়েছি, আশা করি তোমাদের সবার পছন্দ হবে। তারপর আমার কাছে এসে আমার হাতে একটা পেড়া দিয়ে বলল, আরিয়ান, এটা খেয়ে বলো কেমন লাগলো। তার আঙুল আমার হাত ছুঁয়ে গেল। আমার মনে একটা অদ্ভুত ভাবনা জাগল। তার হাসি আর চোখের ঝিলিক যেন আমাকে কিছু বলতে চাইছিল। তখন মা আর কীর্তি আন্টির সঙ্গে গল্প শুরু করল। আপনি কোথা থেকে এসেছেন? আপনার পরিবার কোথায়? পারুল আন্টি বলল, তার বাবা মা লখনউতে থাকেন। সম্প্রতি তিনি কাছের একটা কলেজে চাকরি পেয়েছেন, তাই এখানে চলে এসেছেন। মা যখন জিজ্ঞেস করল, আপনার বিয়ে হয়েছে? পারুল আন্টি একটু অস্বস্তিতে পড়ল। বলল, আমার বিয়ে হয়েছিল মাত্র 2 বছর আগে, কিন্তু আমার স্বামী বিনোদের অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তাই আমি তাকে ডিভোর্স দিয়েছি। এটা শুনে পারুল আন্টি একটু অস্বস্তি বোধ করল। কীর্তি বিষয় পাল্টে জিজ্ঞেস করল, আচ্ছা আন্টি, আপনি কি পড়ান? পারুল আন্টি তৎক্ষণাৎ বলল, আমি গণিতের টিচার। কীর্তি উৎসাহ নিয়ে বলল, ওয়াও আন্টি, আপনি গণিত পড়ান, এটা তো খুব ভালো। আমি যখন শুনলাম আপনি গণিতের টিচার, তখন মনে পড়ল আমারও গণিতে অনেক সমস্যা হয়। কীর্তি সুযোগ বুঝে বলল, আন্টি, আমার ভাই আরিয়ানেরও গণিতে খুব অসুবিধা হয়, আপনি কি ওকে সাহায্য করতে পারেন? পারুল আন্টি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। কীর্তি, আরিয়ান যখনই চায় আমার কাছে আসতে পারে, আমি ওকে সব ভালো করে বুঝিয়ে দেব। এভাবে আমরা সবাই অনেকক্ষণ গল্প করলাম। আমিও আন্টির সঙ্গে কথা বললাম। বুঝলাম তিনি খুব মিশুকে আর ভালো স্বভাবের। কিন্তু যাওয়ার সময়ে পারুল আন্টি পিছন ফিরে আমার দিকে তাকালো। আমার মনে একটা অদ্ভুত আপনত্ব জাগল। তিনি বলল, জলদি আসিস আরিয়ান, ঠিক আছে? তার হাসি আমার মনে একটা আলাদা ঝড় তুলে দিল। আমি বললাম, ঠিক আছে আন্টি। তারপর তিনি তার বাড়ি চলে গেল। পরদিন আমি পারুল আন্টির বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। আমার মনে শুধু একটা কথাই ঘুরছিল, আন্টির কাছে গণিত পড়তে হবে। আমার মনে একটু খুশি আর একটু ভয় মিশেছিল। আমি মনে মনে ঠিক করলাম, পড়ায় পুরো মন দেব। পারুল আন্টির বাড়ির গেটে পৌঁছে বেল বাজালাম। আমার ধটফড়ানি বেড়ে গেল। কিছুক্ষণ পর গেট খুলল। পারুল আন্টি কালো শাড়ি পরে দাঁড়িয়ে। তার সৌন্দর্য আরও ফুটে উঠেছিল। তার আকর্ষণ আমাকে টানছিল। তিনি বলল, আরে আরিয়ান, ভেতরে আজ। তার গলায় একটা মিষ্টতা ছিল, যেটা আমার মন আর হৃদয়কে ছুঁয়ে গেল। পারুল আন্টি আমাকে বসতে বলল। তারপর জিজ্ঞেস করল, তুই কফি খাবি আরিয়ান? আমি হেসে বললাম, হ্যাঁ আন্টি, আপনি যা দেবেন আমি খুশি মনে খাব। তিনি বুঝে গেল। শাড়ির আঁচল সামলে রান্নাঘরে গেল। তাতে আমার ধটফড়ানি আরও বাড়ল। কিছুক্ষণ পর পারুল আন্টি কফি নিয়ে এলো। বলল, আরিয়ান, এই নে তোর পছন্দের জোরালো কফি। আমি কফি খেয়ে বললাম, আন্টি, এত ভালো কফি খাওয়ানোর জন্য ধন্যবাদ। সেদিন আমার পুরো মন পারুল আন্টির চোখ আর তার ব্যক্তিত্বের ওপর ছিল। কফি খাওয়ার পর পারুল আন্টি গণিতের কথা শুরু করল। তিনি আমাকে বলল, আরিয়ান, আজ গণিত নিয়ে একটু সাধারণ কথা বলি। আন্টি আমাকে কিছু প্রশ্ন করল। আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার পুরো চেষ্টা করছিলাম। কিন্তু তিনি যখন আমার কাছে এলো, তখন মনে হলো তার মন পড়ানোর চেয়ে আমার ওপর বেশি। পারুল আন্টির মুখের কাছাকাছি থাকা আমাকে অনেক ভাবিয়ে তুলল। তার গলার মিষ্টতা আর জাদু আমাকে তার দিকে টানছিল। পারুল আন্টি আমাকে পড়ানোর সময় আমি তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম। কিন্তু তার কাছে থাকার জন্য আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগছিল। আমি তার প্রতিটি কথায় মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার সৌন্দর্য আর কাছে থাকার অনুভূতি আমার ওপর ভারী হয়ে উঠল। পারুল আন্টি তার বি নিয়ে আমার কাছে এলো আর পড়াতে শুরু করল। আমি যতই নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, ততই মুশকিল হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কিভাবে পড়ায় মন দেব। পারুল আন্টির সৌন্দর্য দেখে আমি ভাবলাম, হয়তো এখন আমি পড়ায় মন দিতে পারব না। তার আকর্ষণ আমাকে পুরোপুরি টেনে নিয়েছিল। আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। আমি পারুল আন্টিকে বললাম, আন্টি, আমি এখন কাল পড়তে আসব। তিনি হেসে আমার দিকে তাকিয়ে বলল, প্রিয় আরিয়ান, তুই যখনই চাস আমার কাছে আসতে পারিস। আমি হেসে তাকে ধন্যবাদ দিলাম আর তাড়াতাড়ি তার বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাড়ি যাওয়ার সময় আমার মনে অনেক ভাবনা ঘুরছিল। এসব কি ঠিক হচ্ছে? আজ যা হলো তা কি সঠিক ছিল? সেদিনের সব কথা আমার মনে ঘুরতে লাগল। আমি ভাবছিলাম, পরের বার কি করব। বাড়ি পৌঁছে আমার মনে শুধু পারুল আন্টির ছবি ঘুরছিল। তার হাসি, তার চোখ, তার সৌন্দর্য, সবকিছু আমার মনে গেঁথে গিয়েছিল।
আমি নিজেকে যেন বাধা মনে করছিলাম, যেন পারুল আন্টির ছবি আমার পুরো পড়াশোনাকে নষ্ট করে দিয়েছিল। শেষে নিজেকে একটু সামলে মন শান্ত করে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। সন্ধ্যায় মা আমাকে ডেকে তুলল, একটু মলিন গলায় জিজ্ঞেস করল, বাবা, এত দেরি করে ঘুমাচ্ছিস কেন? সব ঠিক আছে তো? আমি একটা লম্বা শ্বাস নিয়ে বললাম, মা, শুধু একটু ক্লান্ত লাগছিল। মা আমাকে আশ্বাস দিয়ে বলল, আরিয়ান বাবা, আয়, আগে একটু খেয়ে নে। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে খেতে বসলাম। আমার বোন কীর্তি আগে থেকেই সেখানে বসে তার থালা সাজাচ্ছিল। মা খুব সুস্বাদু মটর পনির বানিয়েছিল। খেয়ে আমার মনটা একটু খুশি হল, আমি একটু ভালো বোধ করলাম। কীর্তি আমাকে মলিন দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে আরিয়ান ভাইজা? খাবার তো ঠিকই বানানো ছিল, তাই না? আমি তাড়াতাড়ি মন অন্যদিকে ঘুরিয়ে বললাম, হ্যাঁ, খুব ভালো বানানো, কিন্তু আমার মন তখনও পারুল আন্টিতে আটকে ছিল। খাওয়ার পর আমি চটের ওপর গিয়ে একটু আরাম করার সিদ্ধান্ত নিলাম। খাওয়ার পর আমার একটু আলস্য লাগছিল। আমি পুরোপুরি পারুল আন্টির কথা ভাবতে লাগলাম। মনে হল হয়তো পরদিন আবার পারুল আন্টির সঙ্গে একটু কথা বলতে পারব। তখন হঠাৎ গেটের বেল বাজল। বেলের শব্দে আমার মনোযোগ ভাঙল। আমি কীর্তিকে বললাম, কীর্তি, প্লিজ গেটটা খুলে দেখ কে এসেছে। কীর্তি রেগে বলল, প্রতিবার আমি কেন গেট খুলব? এবার তুমি যাও ভাইয়া। না যেতে চাইলে বেল বাজতে দাও, আমিও যাব না। তখন রান্নাঘর থেকে মায়ের চিৎকার ভেসে এলো, তোদের দুজনের কি বেলের আওয়াজ শোনা যায় না? কতক্ষণ ধরে গেটের বেল বাজছে? মা বাইরে এসে নিজেই গেট খুলল। গেটে পারুল আন্টি দাঁড়িয়ে। মা জিজ্ঞেস করল, কি হয়েছে পারুল? তুমি এত রাতে কেন এলে? সব ঠিক আছে তো? পারুল আন্টি বলল, আমার বাড়ির লাইট চলে গেছে। আমার লাইট ঠিক করা দরকার, কিন্তু আমার কাছে কোনো ইলেকট্রিশিয়ানের নম্বর নেই। এটা শুনে মা বলল, এত রাতে তো কেউ লাইট ঠিক করতে আসবে না পারুল, তোমাকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথা শুনে পারুল আন্টি একটু মনমরা হয়ে গেল, কারণ রাতভর বিদ্যুৎ ছাড়া কাটানো বেশ কঠিন। তখন কীর্তি হেসে বলল, পারুল আন্টি, আপনি আমার আরিয়ান ভাইজাকে নিয়ে যান। সে আমার দিকে ইশারা করল। ঠিক তখনই আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে ধুকপুক করতে লাগল। পারুল আন্টি আমার দিকে তাকালো। তার চোখে একটা আলাদা ঝিলিক ছিল, যেটা আমাকে তার দিকে টানছিল। আমি বুঝে গেলাম তাকে না করতে পারব না। আমি বললাম, আপনি চাইলে আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। পারুল আন্টি বলল, আরে একদমই আরিয়ান, তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে আমার রাতটা খুব ভালো কাটবে, নেইলে সারা রাত আমাকে ভয়ে ভয়ে কাটাতে হবে। আমি আমার চটি পরে নিলাম আর পারুল আন্টির সঙ্গে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা তার বাড়ি পৌঁছে গেলাম। চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। আমরা দুজনে লাইটের বোর্ডের কাছে গেলাম। আন্টি সুইচ ঘোরালো, কিন্তু কিছুই হলো না। তিনি বলল, আমি আগেই চেক করে দেখেছি, মনে হয় বোর্ডের তারে কোনো সমস্যা আছে। আমি আমার মোবাইলের লাইট জ্বালালাম, বোর্ডটা খুলে তার বদলে দিলাম। লাইট ফিরে এলো। আলো দেখে পারুল আন্টি খুব খুশি হল। বলল, বাহ আরিয়ান, তুই তো সত্যিই অসাধারণ। তুই না থাকলে আমি এসব কিভাবে করতাম? এটা বলে তিনি আমাকে জড়িয়ে ধরল। তার জড়িয়ে ধরার অনুভূতিটা খুব ভালো লাগলো। তার হাসি আমার মন ছুঁয়ে গেল। আমি সব কাজ শেষ করে বললাম, পারুল আন্টি, এবার আমি বাড়ি যাই। তিনি বলল, আরে এভাবে কিভাবে? আগে কফি খেয়ে যা, তারপর যাস। তার মিষ্টি গলা আমাকে থামিয়ে দিল। আমি কফি খাওয়ার জন্য থেকে গেলাম। আমি খুব খুশি ছিলাম যে পারুল আন্টি আমার কথা ভাবছিল। যখন যাওয়ার সিদ্ধান্ত নিলাম, পারুল আন্টি হেসে বলল, আরিয়ান, কাল কোচিংয়ের জন্য আসতে ভুলিস না। আন্টির কথা শুনে আমি হাসলাম আর বাড়ি পৌঁছে গেলাম। বাড়ির আলো আর শান্ত পরিবেশ আমাকে আবার বাস্তবে ফিরিয়ে আনল। কিন্তু পারুল আন্টির ছবি আর তার মিষ্টি হাসি তখনও আমার মনে বসেছিল। আমি ভাবলাম, এবার পড়াশোনায় মন দিতে হবে। কিন্তু পারুল আন্টির কথা ভাবতে ভাবতে তার সৌন্দর্য আবার আমার চোখের সামনে ভেসে উঠল। সেই রাতে আমি পারুল আন্টির কথা ভাবতে ভাবতে গভীর ঘুমে ঢলে পড়লাম। পরদিন আমি ঠিক করলাম, সকালে তাড়াতাড়ি উঠে পারুল আন্টির বাড়ি কোচিংয়ের জন্য যাব। আমি আমার সব বই তুলে নিয়ে বসে ভাবতে লাগলাম, পারুল আন্টির সঙ্গে কাটানো মুহূর্তগুলো কতটা বিশেষ ছিল। পারুল আন্টির বাড়ির দিকে যত এগোচ্ছিলাম, আমার অস্থিরতা তত বাড়ছিল। আমি পারুল আন্টির গেটের বেল বাজালাম আর দাঁড়িয়ে দরজা খোলার অপেক্ষা করতে লাগলাম। আমার মন খুশিতে ভরে গিয়েছিল। আমি ভাবছিলাম, কখন পারুল আন্টি দরজা খুলবেন, কখন আমি তাকে দেখতে পাব। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও গেট খুলল না। কিছুক্ষণ পর ভাবলাম, হয়তো পারুল আন্টি কোথাও বাইরে গেছেন। তারপর আমি গেটে হালকা ধাক্কা দিলাম। অদ্ভুত ব্যাপার, গেটটা আগে থেকেই খোলা ছিল। এটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি বাড়ির ভেতরে প্রথম পা রাখলাম। দেখলাম ভেতরের পরিবেশ একদম শান্ত।
আমি আস্তে আস্তে ভেতরে গেলাম আর জোরে ডাকলাম, পারুল আন্টি, আপনি কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। আমার পা আস্তে আস্তে পারুল আন্টির ঘরের দিকে এগোতে লাগল। তার ঘরে পৌঁছতেই আমার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। পারুল আন্টির ঘরের দরজা খোলা ছিল। তিনি তার বিছানায় শুয়েছিল, পরনে একটা খুব সুন্দর সবুজ শাড়ি। তার সৌন্দর্য আমাকে সেই মুহূর্তে হতবাক করে দিল। সবুজ শাড়িতে পারুল আন্টি সত্যিই সৌন্দর্যের রানীর মতো লাগছিল। তার মেকআপ আর চুলের স্টাইল তাকে আরও সুন্দর করে তুলেছিল। পারুল আন্টি চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। হয়তো তার খেয়ালই ছিল না যে আমি তার এত কাছে চলে এসেছি। আমি ভাবলাম, ঘরের তালা লাগিয়ে তারপর কিছু ভাবি। আমি দরজার দিকে এগোলাম আর তালা লাগিয়ে দিলাম। তালার আওয়াজ শুনে পারুল আন্টির চোখ হঠাৎ খুলে গেল। তিনি তাড়াতাড়ি উঠে বসল। আমাকে দেখল যে আমি তার ঘরের তালা লাগিয়ে দিয়েছি, কিন্তু তবু তিনি কিছু বলল না। হয়তো পারুল আন্টি বুঝে গিয়েছিল এবার কি হতে পারে। তিনি একটু অজানার ভান করে বলল, কি হয়েছে আরিয়ান? তুই আজ খুব তাড়াতাড়ি চলে এসেছিস। আমি ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলাম, তাই তোর আসার কথা টের পাইনি। পারুল আন্টি তার ফোন রাখল। তখন তার ফোনে একটা অদ্ভুত ভিডিও চলছিল। আমি পারুল আন্টিকে জিজ্ঞেস করলাম, আপনি এসব কি দেখছিলেন? পারুল আন্টি হেসে বলল, আরে কিছু না, আমি তো শুধু এমনি সময় কাটাচ্ছিলাম। পারুল আন্টির কথা শুনে আমার মন কয়েক মুহূর্তের জন্য ভাবনায় ডুবে গেল। তাকে এত সেজেগুজে দেখে আমার মনে অনেক চিন্তা উঠতে লাগল। কিন্তু আমি নিজেকে বললাম, এসব তো স্বাভাবিক। আমি সাহস জুটিয়ে বললাম, কোনো ব্যাপার না পারুল আন্টি, আমি শুধু এটা বলতে চাইছিলাম যে সবকিছু ঠিক আছে। আমার কথা শুনে পারুল আন্টির মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। এবার আমি ভাবলাম, কোচিংয়ের জন্য চলি। আমি আমার বই বের করতে শুরু করলাম, কিন্তু আমার মনে পারুল আন্টির হাসি আর তার সৌন্দর্যের ছবি ঘুরছিল। আমি পড়তে বসতেই পারুল আন্টি আবার আমার কাছে এসে বসল আর আমাকে পড়াতে শুরু করল। তাকে এত কাছে বসতে দেখে আমি নিজেকে একটু ভালো বোধ করতে লাগলাম, কিন্তু আমার হাত একটু কাঁপতে শুরু করল। আমাকে এভাবে ঘাবড়ে যেতে দেখে পারুল আন্টি হেসে উঠল। বলল, কি হয়েছে আরিয়ান? মনে হচ্ছে তুই আজ পর্যন্ত কোনো বন্ধু বানাসনি, তাই আমার কাছে আসতে ঘাবড়ে যাচ্ছিস। পারুল আন্টির এই কথা শুনে আমার চোখে একটা নরম ভাব এলো। আমার হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগল। আমি বললাম, না পারুল আন্টি, এমন কিছু নয়। কিন্তু তার সৌন্দর্য আর মিষ্টি কথাগুলো আমাকে আরও ঘিরে ফেলল। তিনি বলল, আরিয়ান, আমার কাছে ঘাবড়ানোর কিছু নেই। আমিও তো তোরই বয়সের। তুই চাইলে আমরা দুজনে ভালো বন্ধু হতে পারি। পারুল আন্টির বয়স প্রায় 28 বছর। তার কথাগুলো আমার মনে একটা হট্টগোল তুলে দিল। তিনি যখন আমার আরও কাছে এলো, আমার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসার অনুভূতি আমাকে একটা আলাদা শান্তি দিচ্ছিল, কিন্তু সঙ্গে একটু অস্থিরতাও হচ্ছিল। আস্তে আস্তে পারুল আন্টি আমার সঙ্গে মিষ্টি করে কথা বলতে লাগল। জানিস আরিয়ান, পড়ায় মন দেওয়ার জন্য একটু আরামে থাকা দরকার। তার গলায় একটা মিষ্টতা ছিল, যেটা তাকে আরও বিশেষ করে তুলছিল। কখনো কখনো আমাদের ভালোবাসার জন্য কিছু সীমা পেরোতে হয়। পারুল আন্টির কথা শুনে তার কাছে থাকার অনুভূতি আরও গভীর হয়ে গেল। তার হাসি আমার শরীরের প্রতিটি রোমে ছুঁয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সেই মুহূর্তটা থেমে গেছে। পারুল আন্টির চোখে একটা মিষ্টি অনুভূতি ছিল, যেটা আমাকে তার দিকে টানছিল। সেই মুহূর্তে আমি সবকিছু ভুলে গেলাম। পারুল আন্টি আস্তে আস্তে আমার কাছে এলো, আর আমিও তার দিকে এগোলাম। কয়েক মুহূর্তের মধ্যে আমরা দুজনে একে অপরের খুব কাছে চলে এলাম। আমাদের মধ্যে একটা অনুভূতির ঝড় উঠতে লাগল। কিছুক্ষণ পর যখন আমার চোখ খুলল, দেখলাম আমি পারুল আন্টির বিছানায় শুয়ে আছি। সবকিছু খুব শান্ত লাগছিল। তখন পারুল আন্টি আমার জন্য কফি নিয়ে এলো। তার মুখে হালকা একটা হাসি। তিনি বলল, আরিয়ান, ওঠ, এই কফিটা খেয়ে নে। আমি কফি খেলাম। পারুল আন্টি আমার কাছে এসে বসল। তারপর আমরা দুজনে বসে গল্প করতে লাগলাম। গল্পের মাঝে পারুল আন্টি আমাকে বলল, তিনি আমাকে প্রথম দিন থেকেই পছন্দ করতে শুরু করেছিল। অনেকক্ষণ গল্প করার পর আমি বললাম, পারুল আন্টি, এবার আমাকে বাড়ি যেতে হবে। পারুল আন্টি হেসে বলল, ঠিক আছে আরিয়ান, আমরা পরশু আবার দেখা করব। তারপর আমি রাতে বাড়ি ফিরে এলাম। শুজে শুজে আমি পারুল আন্টির কথা ভাবতে লাগলাম। ভাবলাম, যা হলো তা কি ঠিক ছিল? কিন্তু এটাও জানতাম যে এই অভিজ্ঞতা খুব বিশেষ ছিল। তো বন্ধুরা, এটা ছিল একটা ছোট্ট গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।